সিএসসি 330 কোর্সটাতে আমরা দেখব হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আমাদের কম্পিউটার রিসোর্সের লিমিটেশনের কারণে কম্পিউটার কিভাবে কাজ করে অথবা অন্যান্য ডিভাইসগুলো কিভাবে কাজ করে, ক্যালকুলেশন করে, সেটা দেখব। আমরা ফিউচারে যে হায়ার লেভেলের কোর্সগুলো করব ডিপ লার্নিংয়ের, লাইক এমএল অর এআই, ওখানে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করব কাজ করার জন্য। ওই অ্যালগোরিদমগুলা ডিভাইসের লিমিটেশনের কারণে কিভাবে ক্যালকুলেশনগুলো করে সেইটাই আমরা এখানে দেখব। দেখা যাচ্ছে যে কম্পিউটার বা আমাদের যে ডিভাইসগুলো ইউজ করি ওখানে রিসোর্স লিমিটেড থাকে, ওদের মেমোরি লিমিটেড থাকে। তো যার কারণে এই লিমিটেশনের কারণে ক্যালকুলেশনে কিছু এরর প্রডিউস করে। এই এরর যেরকম প্রডিউস করে, এই এররগুলা কিভাবে আমরা ওভারকাম করবো বা এই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করবো সেটাও আমরা এই কোর্সটাতে দেখব। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে আমরা জেনারেলি দুইভাবে সলভ করতে পারি, হুইচ ইজ ফার্স্ট অফ অল আমরা জেনারেলি যেভাবে দেখি সেটা হচ্ছে যে ডিরেক্ট মেথড আমরা ডেইলি লাইফে ইউজ করি, হুইচ ইজ সামথিং লাইক আমরা যদি এখানে একটা ইকুয়েশন লিখি, সাপোজ এক্স প্লাস 2y ইকুয়ালস টু 0, এখানে আমাদের আননোন হচ্ছে দুইটা, হুইচ ইজ এক্স আর ওয়াই। সো আমরা আরেকটা ইকুয়েশন যদি লিখি এখানে সিমিলার ভাবে 2x মাইনাস পাই অফ y ইকুয়ালস টু 1। এখন আমাদের কাছে ইকুয়েশন আছে দুইটা আর আমাদের আননোন কয়টা আছে, আননোন ভ্যারিয়েবল আছে দুইটা, হুইচ ইজ মাই এক্স অ্যান্ড ওয়াই। এখন এই দুটো ইকুয়েশন থেকে আমি যদি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ভ্যালু চলে আসে 2x প্লাস 4y ইকুয়ালস টু 0। এখন এই দুইটা ক্যালকুলেশন করে আমি এখান থেকে একটা y এর ভ্যালু পাবো। ইট ক্যান বি y ইকুয়ালস মাইনাস পাই মাইনাস y ইকুয়ালস টু 1। এখান থেকে সামহাও আমি y এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সরি, এটা 4 না, y না, এটা 4। সো এখান থেকে সামহাও আমি y আর x এর ভ্যালু বের করে ফেলতে পারবো। সো এখানে যখন আমি x আর y এর ভ্যালু ফাইন্ড আউট করবো, এখানে আমার কিছু স্টেপস ফলো করেই বের করতে পারবো। দেখা গেছে লিমিটেড স্টেপস ফলো করেই আমি এই দুইটা ভ্যালু বের করে ফেলতে পারবো। ফাইনাইট স্টেপ এখানে আমরা ইউজ করব, কিন্তু কিছু কিছু ক্যালকুলেশন আছে যেখানে আমাদের কতগুলা স্টেপ অ্যাকচুয়ালি ইউজ করতে হবে উই ডোন্ট নো, ফিক্সড না। সেই টাইপের ক্যালকুলেশনগুলোকে আমাদের কি করতে হয়, আরেকটা ওয়ে আছে হুইচ ইজ ইটারেটিভ ওয়ে অর ইটারেটিভ মেথড। আচ্ছা, ইটারেটিভ জিনিসটা কি? ইটারেটিভ লাইক আমরা যখন যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসি, পাইথন অথবা হচ্ছে জাভার যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে আসি, ওখানে আমরা দেখা যাচ্ছে ফর লুপ দিয়ে একটা অ্যারেকে ইটারেট করতাম বা লিস্টকে ইটারেট করতাম বলতাম, অথবা একটা স্ট্রিংকে ইটারেট করতাম। দেখা গেছে একটা স্ট্রিং এর মধ্যে আমরা স্পেসিফিক একটা ক্যারেক্টারকে খুঁজতেছি। সো ক্যারেক্টারটা যদি আমার ফার্স্টেই থাকে তাহলে আমি একদম ফার্স্টে ক্যারেক্টারটাকে যখন ফর লুপ দিয়ে ইটারেট করবো আমি তখন বের করে ফেলতে পারবো। আর যদি পুরা ক্যারেক্টারটা যদি পুরা স্ট্রিংয়ে না থাকে তাহলে পুরা স্ট্রিংটাকে আমার ইটারেট করে বলতে হবে যে না, আমি ক্যারেক্টারটাকে পাই নাই। সো এখানে স্ট্রিংয়ের লেন্থের উপর বেস করে আমার কতবার ইটারেট করতে হচ্ছে বা এটাকে চেক করতে হচ্ছে এটা আমরা দেখতে পারতাম। সো ইটারেটিভ মেথডের কি হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা, একটা কাজ আমরা রিপিট করে করে বারবার চেক করতেছি, সো একটা রিপিটেশন হচ্ছে এখানে। সো ইটারেটিভ মেথডও কাইন্ডা সেম। সো এখানে কতগুলো অ্যাকচুয়ালি স্টেপ হবে আমরা স্পেসিফিকভাবে বলতে পারি না। সো আমরা ইটারেটিভ মেথডের একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমরা যদি বলতাম যে সাইন অফ 1.2 এর ভ্যালু কত বাইর করে দেখা। সো ইন দ্যাট কেস আমরা কি করতাম, ক্যালকুলেটরে খুব সহজে হচ্ছে সাইন অফ 1.2 এর ভ্যালু কত দেখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এটা পসিবল, কিন্তু যদি আমাদেরকে ক্যালকুলেটর ইউজ না করে ম্যানুয়ালি বলে এটা বাইর করতে, এটা একটু টাফ হয়ে যায়। সাপোজ আগে আমরা যে ডিরেক্ট ওয়েটা দেখলাম বা ডিরেক্ট মেথডটা দেখলাম, ওখানেও আমরা ক্যালকুলেটর ইউজ করেও দুইটা ভ্যালু বের করতে পারতাম এক্স ওয়াই এর গসিয়ান মেথড দিয়ে, অথবা আমরা হাতে কলমে ম্যানুয়ালিও বের করতে পারতাম ভ্যালুটা। আচ্ছা, ওটা খুব ইজি হয়ে যেত যেহেতু এটা আমাদের
একদম মানে ফিক্সড কিছু স্টেপ ফলো করলেই হয়ে যায়, ফাইনাইট স্টেপস। এখন এটা যেটা বললাম ইটারেটিভ মেথডে আমাদের কি করতে হবে, আমি ক্যালকুলেটর ছাড়া যদি এটা সলভ করতে যাই, আমরা ম্যাথস কোর্সে হয়তো করছি ম্যাকলরিন সিরিজ। সো ম্যাকলরিন সিরিজের সাইন এক্সপ্যানশনটা কি হয়, সাইন এক্সপ্যানশনটা হয় সাইন এক্স equals to x minus x cube divided by 3 factorial plus x to the power 5 divided by 5 factorial plus, sorry, that should be minus x to the power 7 divided by 7 factorial। এভাবে কি হবে, আমার এই সিরিজটা চলতে থাকবে কন্টিনিউয়াস। সো আমাদের মোটামুটি এই কোর্সে আমরা কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে কাজ করব। সো এখানে কতগুলো টার্ম আমার বাই করতে হবে এটা কিন্তু বলা নাই, এভাবে চলতে থাকবে। তো আমি যদি এখন সিম্পলি এক্স এর বদলে এখানে 1.5 এর ভ্যালুটা প্লাগ করে দেই, তাহলে কিন্তু আমার চলে আসে। দেখি কি হয়, সাইন 1.2, জাস্ট আমি উপরে যে ম্যাকলরিন সিরিজ এক্সপ্যানশনটা আছে সেটার মধ্যে ভ্যালু প্লাগ ইন করব। সো এটা আছে আমার 1.2 মাইনাস 1.2 হোল টু দি পাওয়ার কিউব divided by 3 factorial plus 1.2 whole to the power 5 divided by 5 factorial minus 1.2 divided by 7 factorial to the power 7। এভাবে আমার সিরিজটা চলতে থাকবে, যেহেতু আমাকে বলে দেয় নাই যে কয়টা টার্ম ইউজ করব। এখন সাপোজ আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি ওই ডিভাইসে আমাদের লিমিটেশন আছে, লিমিটেশনে বলে দিল যে আমাদের এই ডিভাইসটা ম্যাকলরিন সিরিজ অথবা অন্য কোনো সিরিজ তিনটা টার্ম পর্যন্ত, ফার্স্ট তিনটা টার্ম পর্যন্ত ও ক্যালকুলেট করতে পারবে। সো ফার্স্ট তিনটা টার্ম কি হয়েছে, 1.2 মাইনাস 1.2 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে প্লাস 1.2 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো আমাদের বললো যে ওই তিনটা টার্মই ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, আমরা একটু তিনটা টার্মের ভ্যালু দেখি। সো তিনটা টার্ম, ফার্স্ট তিনটা টার্ম যদি ক্যালকুলেট করে তাহলে 1.2 ওইভাবে বসে যাবে 1.2, এটা মাইনাস আছে। এখন এইটার ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে 0.912, আর এটার ভ্যালু আসতেছে হচ্ছে আমার প্লাস 0.932736। আচ্ছা, এরকম এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমরা এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস ছিল এবং আমরা এখানে দেখছি যে এখানেও আমার একটা টার্ম ছিল, এই টার্মের পরেও তো আমার অনেকগুলো টার্ম আছে। সো এই টার্মটা ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু চলে আসে কত, 0.9321। সো এই ভ্যালুটাও আমরা দেখছি মোটামুটি বড় একটা ভ্যালু, যেটাকে আমার মাইনাস করা লাগতো। আবার দেখা যাচ্ছে এর পরেও নিশ্চয়ই আমার আরও কিছু ভ্যালুস আছে যেগুলো বড় বড় ভ্যালু। সো ওই ভ্যালুগুলো কি করতেছে, আমরা ক্যালকুলেট করতে পারতেছি না, কারণ আমরা ফার্স্ট তিনটা টার্ম ক্যালকুলেট করতেছি। সো এখানে যেটা প্রবলেমটা হচ্ছে, আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসার কথা সাইন 1.2 এর জন্য, সেই ভ্যালুটা না এসে তার থেকে বিট চেঞ্জ ভ্যালু আমি পাবো। মানে এখানেও আমার কি হচ্ছে, আমার যে ভ্যালুটা আসার কথা সেই ভ্যালুটার থেকে ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি। সো এখানেও কি হচ্ছে, আমার অ্যান্সারে এরর আসতেছে একটু, এই এরর প্রডিউস হচ্ছে। এই এররটার একটা স্পেসিফিক আমার নাম আছে, এই এররটার নাম হচ্ছে ট্রাঙ্কেশন এরর। সো জাস্ট আমরা এখন একটু ইন্ট্রোডিউস করালাম নামটার সাথে এই প্রবলেমটা, বা এই এররটার নাম হচ্ছে ট্রাঙ্কেশন এরর। আমরা এরর সম্পর্কে ফিউচারের ক্লাসগুলোতে আরও দেখব। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি, সাপোজ আমরা যখন পাই ইউজ করি, জেনারেলি আমরা কি করি, পাইয়ের ভ্যালু আমরা জেনারেলি 3.1416 ইউজ করি আমাদের কনভেনশনের জন্য।
কারণ পায়ের অ্যাকচুয়ালি অনেক বড় একটা ভ্যালু আছে, সামথিং লাইক 3.1415926 আরও অনেকগুলা ভ্যালু আছে। সো এতগুলা ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের মানে মনে রাখতে পারি না আমরা। তো মনে রাখতে না পারার কারণে আমরা কি করি, জাস্ট এই 3.1416 দিয়ে আমরা সব ক্যালকুলেশনগুলো করি। অথবা আমাদের ইউসিস আগে যেটা হতো, ইউসিস এখন তো কানেক্ট, সো ইউসিসে আমাদের কারো যদি সিজিপি 3.99 আসতো ক্যালকুলেট করার পর, সেইটাকে আমরা চিন্তা করতাম যে এটা কি 4 হবে, এটা আসলে 4 হয় না। বা আমরা যেহেতু যখন একদম ফার্স্ট সেমিস্টারের দিকে ছিলাম, তখন আমরা কি করতাম, ম্যানুয়ালি নিজের সিজিপিএটা ক্যালকুলেট করতাম, নিজেদের সিজিপিএ ক্যালকুলেট করে চেক করতাম যে আমাদের সিজিপিএটা অ্যাকচুয়ালি কত আসতেছে। সো তখন দেখা যেত যে আমাদের সিজিপিএ কি করে, ফ্লোটিং পয়েন্টে মানে হচ্ছে দশমিকের পরে 2টা ডিজিট ওরা ক্যালকুলেট করে। সো কারো যদি সিজিপিএ আসতো সাপোজ 3.79, সো আমরা অনেকেই হচ্ছে এটা গ্রুপে, অন্যান্য গ্রুপে আস্ক করতাম যে এটা কি আমার সামহাও 3.8 হবে, হ্যাঁ ওটা আমার রাউন্ড করে 3.8 হয়ে যেত। আচ্ছা, তো আরেকটু জিনিস একটু চিন্তা করে দেখি, যে সাপোজ আমার সিজিপিএ আসলো এমন কিছু একটা লাইক 3.6762, আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখলাম এটা আমার সিজিপিএ আসছে। আচ্ছা, এটা যদি আমার সিজিপিএ আসে, এখন যেহেতু আমাদের ইউসিস ডেসিমালের পরে 2টা ডিজিটই দেখাইতো বা পয়েন্টের পরে 2টা ডিজিট দেখাইতো, সেইটা আমার রাউন্ড আপ করে কত হয়ে যেত, আমার ম্যানুয়ালি ক্যালকুলেট করে আমি এটা পাইতাম। আর আমার দেখা যেত ইউসিসে যেটা আপলোড হতো সেটা হতো 3.68। সো এটা একটা রাউন্ড আপ করে দিত আমাদেরকে। সো এই যে রাউন্ড আপটা হতো আমাদের, এই রাউন্ড আপটা কেন হতো, কারণ আমাদের ইউসিসে পয়েন্টের পরে 2টা ঘর ওরা অ্যালাউ করতো। সো এখানে যেই রাউন্ড আপটা হতো, এই রাউন্ড আপটারও একটা স্পেসিফিক নাম আছে, স্পেসিফিক নামটাকে বলে ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। আমি লিখে দিচ্ছি, পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন। এখন ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন করার কারণে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 3.6762, সেখান থেকে আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে 3.68। সো এখানেও নিশ্চয়ই আমার একটা ভ্যালুর একটা চেঞ্জ হয়েছে। সো আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 3.6762, সেখানে আমার ভ্যালুটা চলে আসতেছে কত, 3.68। সো এখানেও নিশ্চয়ই আমার একটা এরর প্রডিউস হচ্ছে। সো আমি একটু ক্যালকুলেট করে দেখি আমার কত ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এখানে আসতেছে 8300। সো 0.0038 হচ্ছে আমার ডিফারেন্স আসতেছে। সো এই ডিফারেন্সটার আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে যে ভ্যালুটা অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা না পেয়ে আমার রাউন্ড আপ হয়ে যে ভ্যালুটা পাচ্ছি, ওর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে ওটা হচ্ছে আমার এরর। সো এই এররের একটা নাম আছে, সে নামটা হচ্ছে রাউন্ডিং এরর। সো রাউন্ডিং এরর নিয়ে আমরা ফিউচারের ক্লাসে আরও পড়বো। আজকে জাস্ট হচ্ছে রাউন্ডিং এরর যে নামটা অথবা নামটার সাথে একটু ফ্যামিলিয়ার করা। সো এখন আমরা যে জিনিসটা দেখবো, আমাদের ডেইলি লাইফে আমরা যেটা ইউজ করি সবসময়, ম্যাথমেটিক্স বলেন অথবা নাম্বার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা ফিক্সড পয়েন্ট পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলি ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন। আমরা ডেইলি লাইফে যেটা করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বারটাকে ইউজ করে, নাম্বার সিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন আছে তার মধ্যে আমরা ডেসিমালটা ইউজ করি। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ফিক্সড পয়েন্ট যে নাম্বার রিপ্রেজেন্টেশনটা আছে, এই নাম্বার রিপ্রেজেন্টেশনে সব নাম্বার বিলং করে আমার রিয়েল নাম্বার থেকে। আচ্ছা, রিয়েল নাম্বার শুরু হয় কোত্থেকে, রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব নাম্বারই হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে পড়ে। এখন এর মধ্যে আমার যদি কোনো ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন নাম্বারগুলোও পড়ে, ইন্টিজার নাম্বারও পড়ে, হোল নাম্বারও পড়ে। সো
এটা শুরু করার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের নাম্বার রিপ্রেজেন্টেশনটা নাম্বার সিস্টেমে। সো আমাদের ডেসিমাল যে নাম্বার আছে, ডেসিমাল নাম্বার সিস্টেম, সেটাতে আমাদের বেস হচ্ছে 10। এখন বেসটা 10 কেন? কারণ আমরা যদি ডেসিমাল নাম্বার সিস্টেমে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমার 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট দিয়ে আমি কি করতে পারি? ডেসিমাল নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি। আমার 10টা ডিজিট লাগতেছে দেখে আমরা এখানে বেস রাখছি 10। আচ্ছা, তাহলে একটু বাইনারির কথা চিন্তা করি। বাইনারি নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করতে পারি 0 অথবা হচ্ছে 1, 0 অথবা 1। এখানে দুইটা ডিজিট দিয়ে আমি পুরো নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করি। সো এখানে যদি আমার বেস 10 হতো, কারণ 10টা ডিজিট দিয়ে ডেসিমাল নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে যদি দুইটা ডিজিট দিয়ে আমি সব নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা আমার বেস কত হবে? বেস হবে আমার 2। সেম ভাবে যদি আমি অক্টালের কথা চিন্তা করি, আমরা সবাই জানি যে অক্টাল নাম্বারের বেস হচ্ছে 8। তার মানে অক্টাল নাম্বারকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই 8টা ডিজিট লাগবে আমার। সো 8টা ডিজিট আমার স্টার্ট হবে কোত্থেকে? 0 থেকে 7 এর মধ্যে আমি 8টা ডিজিট দিয়ে পুরো নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এখন যদি আমরা ফিক্স পয়েন্ট নাম্বারটাকে রিপ্রেজেন্টেশনটাকে একটা জেনারেলাইজড ফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে জেনারেলাইজড ফর্মটা কীরকম হতে পারে? সাপোজ আমি ধরলাম এক্স, যেহেতু আমরা বলছি যে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমাদের প্লাস মাইনাস দুই টাইপের নাম্বারই থাকবে। সো আমরা প্রত্যেকটা ডিজিটকে ডি দিয়ে ডিনোট করি, তাহলে D1, D2, D3 আপ টু সাপোজ DK-1। তারপরে শুরু হবে আমার পয়েন্টের পরের ডিজিটগুলো, একটা পয়েন্ট দিলাম, তারপরে পয়েন্টের পর থেকে শুরু হবে DK আপ টু DN পর্যন্ত। সো কতগুলো ডিজিট থাকবে এটা তো ফিক্সড না আপাতত, সো আমরা দিলাম এটা। এখন আমার পয়েন্টের পরের যে পার্টটা থাকে ওর একটা স্পেসিফিক নাম আছে, যেটা আমরা সবাই জানি, হুইচ ইজ কল্ড ফ্র্যাকশন। আচ্ছা, এতটুকু দেখলে আমরা এখানে কি কি পেলাম? আমরা ডিজিট পেলাম, ডি দিয়ে ডিনোট করছি D1, D2, D3, আর আমরা পেলাম বেস। এখন আমরা উপরে যে নাম্বার সিস্টেমগুলো দেখলাম, সেখান থেকে আমরা দেখতেছি যে আমাদের যে লাস্ট ডিজিটটা হয়, একদম হায়েস্ট ডিজিটটা, সেটা হচ্ছে বেসের থেকে 1 মাইনাস করলে আমি পাই। তাহলে আমি যদি যে কোনো নাম্বার সিস্টেমের জন্য এটাকে জেনারেলাইজড ফর্ম বের করি, তাহলে এখানে আমি কি বলতে পারি? যে আমার প্রত্যেকটা ডিজিট কি হবে? লাইক D1, D2, D3 যাই আছে সবগুলা কি করবে? বিলং করবে 0 থেকে স্টার্ট করে আপ টু বেস -1 পর্যন্ত ওদের রেঞ্জটা থাকবে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখবো আমরা বাইনারি নাম্বার একটা এক্সাম্পল দেখি। বাইনারিকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে চাই নাম্বার সিস্টেমে, যে কোনো একটা বাইনারি নাম্বার, তাহলে আমি কি করতে পারি? একটা এক্সাম্পল দেখি। x equals to positive 10, 1, 0.1। সো আমার কি করতে হবে? এভাবে দিলে বোঝা যায় না যে এটা কোন নাম্বার রিপ্রেজেন্ট করতেছে, বাইনারি, ডেসিমাল, অক্টাল নাকি হেক্সাডেসিমাল। সো আমরা কি করব? এটাকে বেসটা ডিনোট করে দিব, যাতে আমরা বুঝতে পারি যে এটা বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এই বাইনারি নাম্বারটাকে, এই ফিক্সড বাইনারি নাম্বারটাকে কি দেখতেছে আমি? পয়েন্টের পরে 1 আছে, সো এটা ফিক্সড পয়েন্ট নাম্বার সিস্টেম, যেটা ফিক্সড একটা পয়েন্টই রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা এটাকে কি করতে পারি? বাইনারিকে যদি আমরা এখন বেস 10-এ কনভার্ট করি, মানে হচ্ছে আমাদের ডেইলি লাইফের যে ডেসিমাল নাম্বার আছে ওটাতে কনভার্ট করি। কিভাবে কনভার্ট করতে পারি? ক্যালকুলেটরে আমরা ইজিলি এটা কনভার্ট করে ফেলতে পারি, বাট আমরা যদি একটু ম্যানুয়ালি চিন্তা করি, ইন্টু বেস 10, অথবা আমরা ডেসিমালও বলতে পারি, তাহলে আমরা এটাকে কিভাবে কনভার্ট করতে পারি? আমরা 10.1
1 আছে বাইনারিতে আমরা কি করি ডিজিটগুলা লিখি একটু গ্যাপ দিয়ে, তারপর ওদের সাথে আমরা মাল্টিপ্লাই করি 2 কে, মাল্টিপ্লাই করার পর আমার দশমিকের আগে যে ডিজিটটা থাকে এখানে আছে 10, ওর সাথে যে 2টা মাল্টিপ্লাই করব, 10 মানে হচ্ছে 0, সরি দশমিকের আগে আছে হচ্ছে আমার 0, সো এই 0-র সাথে যে 2টা মাল্টিপ্লাই আকারে আছে এই 2 এর পাওয়ারটা দিব আমি 0। এখন এরপরে আমি যত রাইট সাইডে যাব আমার পাওয়ার -1 করে কমতে থাকবে, আর যখন আমি এই 0 থেকে লেফট সাইডে যেতে থাকবো তখন আমার পাওয়ার +1 করে বাড়তে থাকে। তাহলে আমার এখানে 0 থেকে যেহেতু আমি রাইট সাইডে যাচ্ছি তাহলে ওর পাওয়ার হবে আমার -1, আর এখানে এটা বাকি আছে, সো ওর যেহেতু এটা লেফট সাইডে আছে সো এখানে আমার পাওয়ার হবে +1। আচ্ছা, এটাও যদি আমি একটু ক্যালকুলেট করি, সো এখানে আমার হচ্ছে আসে 2 আসে প্লাস এখানে হচ্ছে 0, 0-র সাথে এখানে 1 আসবে, 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে এখানে আমার 0ই আসে, প্লাস এখান থেকে আমার আসে হচ্ছে 1/2, যেটা আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে আসে 2.5। এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার চলে আসে ডেসিমাল নাম্বার সিস্টেমে। আচ্ছা, সো আমরা যেহেতু বলছি যে ডেইলি লাইফে আমরা কি করি ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করি, আর এখন আমরা দেখব ফিক্সড পয়েন্ট নাম্বার সিস্টেমটাকে আমরা একটু বড় একটা ডেসিমাল নাম্বার দিয়ে একটু চিন্তা করে দেখি। সো ফিক্সড পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনকে আমরা কিভাবে লিখতে পারি, সাপোজ একটু বড় একটা নাম্বার চিন্তা করি 1 2 3 4 5 6 7, সো আমি চিন্তা করলাম যে 4 এর পর হচ্ছে আমার বাকিটা ডেসিমাল। সো আমরা জেনারেল লাইফে এরকম নাম্বারগুলো ইউজ করি। এখন এই নাম্বারটাকে যদি আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনে কনভার্ট করা যায় তাহলে কি করতে পারি, আচ্ছা দেখি আমরা একটু সেটা কিভাবে করা যায়। তাহলে আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার সিস্টেম আমরা একটু দেখি। রিপ্রেজেন্টেশনটা একটু দেখি, আমার ছিল কি 1 2 3 4 5 6 7, আমার পয়েন্ট ছিল 4 এর পরে। এখন যদি আমি এই নাম্বার সিস্টেমটার মধ্যে 4 এর পরে যেহেতু পয়েন্টটা ছিল আমি যদি ওকে এক ঘর লেফট শিফট করি তাহলে আমার কি আসে, যদি এক ঘর লেফট শিফট করি তাহলে আমার 4 এর আগে পয়েন্টটা চলে আসে। এখন এটা যদি আমার ইকুয়াল করতে হয় তাহলে আমার কি করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার সেম নাম্বারটাই হয়ে যায়। আচ্ছা, এভাবে যদি আমি এক ঘর করে লেফট শিফট করি তাহলে সাপোজ তাহলে আমার 3 এর আগে যদি আসে তাহলে আমার কি করতে হবে, এটাকে 10 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এভাবে আমি যদি একদম এভাবে রিপ্রেজেন্ট করি 10 কিউব আসে। আচ্ছা, জেনারেল লাইফে আমরা কি করি এভাবে রিপ্রেজেন্ট করি অথবা এভাবে রিপ্রেজেন্ট করি। সো এটা হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এখন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমাদের কয়েকটা ওয়ে আছে, আমরা একটু পরে দেখব। সো জেনারেলি আমরা এভাবেই রিপ্রেজেন্ট করে থাকি, যত আমার লেফট সাইডে যাবে 10 এর পাওয়ার তত বাড়তে থাকবে। আচ্ছা, সো ফ্লোটিং পয়েন্ট নাম্বার সিস্টেম যেহেতু পয়েন্ট রিপ্রেজেন্টেশনে যেহেতু আমরা চলে আসছি, লেটস টক অ্যাবাউট দিস। এটা দেখলাম। এখন আমাদের ফিক্সড পয়েন্ট নাম্বার সিস্টেমের কি ছিল, একটা জেনারেলাইজড ফর্ম ছিল, তাহলে নিশ্চয়ই আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার সিস্টেমের একটা জেনারেলাইজড ফর্ম আছে। সো আমরা ওটা দেখি। সো সেটা আমার কি হতে পারে, পজিটিভ নেগেটিভ বোথ নাম্বার আমার আসবে। সো ফার্স্টে আমি কি করব, প্লাস মাইনাস সাইনটা দিয়ে নিলাম, তারপর 0.d1 d2 d3 আপ টু কতগুলো ডিজিট হবে শিওর না, সো এখানে আমি dn পর্যন্ত দিলাম, আর বেসটা তো অবশ্যই দিতে হবে, দেন আমার বেস টু দি পাওয়ার ই। আচ্ছা,
এখন এখানে আমার যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে এখন আমরা অনেকে বলতে পারি যে এখানে কেন একটা ডিজিট হলো না, 0 দিয়ে কেন শুরু করলাম। যেরকম বললাম যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে আমরা কয়েকটা কনভেনশন দেখব। সো কনভেনশন অনুযায়ী আমরা ফর্মটা ইউজ করব। সো এখানে পয়েন্টের পরে আমার যে ডিজিটগুলো আছে ওগুলাকে আমরা বলছিলাম কি ফ্র্যাকশন। এখন ওর আরও একটা স্পেশাল নেম আমরা শিখব, ওকে ফ্র্যাকশনের সাথে সাথে ম্যান্টিসাও বলা হয়। আচ্ছা, এখানে যেই বিটা ইউজ করা হয়েছে, এই বিটা মানে হচ্ছে আমার বেস, দেন এখানে যে বিটা মাল্টিপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে আমার বেস, আর এখানে যে ই লিখছি পাওয়ার হিসেবে ইউজ করা হয়, এটাকে আমরা বলবো এক্সপোনেন্ট। আই গেস এতটুকু সবার ক্লিয়ার। এখন আমরা এখানে নতুন কি পাচ্ছি, আমরা ডি পাচ্ছি, বি পাচ্ছি অ্যান্ড ই পাচ্ছি। আচ্ছা, এই জিনিসগুলোর তাহলে কিছু কন্ডিশন আছে, আমরা এটা একটু দেখি। সো এটার জন্য আমার কি হবে, আমার যে বেস আছে বি, দেন আমার যে ডিজিট আছে ডি, যেহেতু D1 D2 D3 আমি এটাকে DI দিয়ে ডিনোট করলাম, আর হচ্ছে আমার এক্সপোনেন্ট ই, সবগুলো বিলং করবে ইন্টিজার নাম্বার থেকে, সবগুলাই আমার হবে ইন্টিজার। দেন এখন আমি আমার ডি মানে ডিজিটের ডিআই ওর একটা রেঞ্জ ঠিক করি। সো আমরা আগেও দেখছি কি ডিজিট আমার শুরু হতে পারে কত থেকে, 0 থেকে অ্যান্ড চলবে কত দূর পর্যন্ত, একটা রেঞ্জ হবে বেজের থেকে -1 পর্যন্ত হতে পারে ওর রেঞ্জ। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, আমার যে এক্সপোনেন্টেরও একটা রেঞ্জ আছে। আমরা বলছি না যে ডিভাইসের কিছু লিমিটেশন আছে, সো ডিভাইসের লিমিটেশনগুলোর কারণে আমার এক্সপোনেন্টেরও একটা ই মিনিমাম আর ই ম্যাক্সিমাম দেওয়া থাকবে। সো এটার মধ্যে আমার এক্সপোনেন্টগুলো বিলং করবে। আচ্ছা, সো ফ্লোটিং পয়েন্টের একটা এক্সাম্পল আমরা দেখি এখন। ফ্লোটিং পয়েন্টের এক্সাম্পল কি দেখা যায়, সাপোজ আগের এক্সাম্পলটা একটু বড় এক্সাম্পল ছিল, ওটাই নিয়ে আসি। সো দ্যাট ওয়াজ সো আমরা ওই বড় এক্সাম্পলটা একটু দেখি, সেটা ছিল 1 2 3 4 5 6 7, সম্ভবত 3 এর পর 4 এর পর 3 এর পরে ছিল মনে হয় পয়েন্টটা। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি দেখছিলাম, ওকে আমরা 1.2 3 4 5 6 7 এভাবে যদি রিপ্রেজেন্ট করি, যেহেতু আমরা লেফট সাইডে 2 ঘর সরাইছি, সো 10 এর পাওয়ার হবে 2 মানে 2 স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমি আরেক ঘর লেফট শিফট করি তাহলে আমার আসবে 0.1 2 3 4 5 6 7 10 কিউ। আচ্ছা, এটার সাথে কি আমাদের যে ফ্লোটিং পয়েন্টের জেনারেলাইজ ফর্মুলা, এই দুইটা কি মিলতেছে? দুইটা সিমিলার ফরম্যাটে চলে আসছে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হতে পারে যে উই ক্যান ডাউন লাইক 0.01 2 3 4 5 6 7 10 টু দি পাওয়ার 4, এটাও তো আমি লিখতে পারি। আচ্ছা, যেহেতু বারবার বলতেছে আমাদের কিছু লিমিটেশন আছে, আমরা সবগুলো নাম্বার বা ডিজিট স্টোর করতে পারি না, সো আমরা এই জিনিসটাকে অ্যালাউ করব না, একটা এক্সট্রা 0 আমরা কেন দিব, সো এটাকে আমরা অ্যালাউ করব না, আমরা এটাকেই অ্যাকসেপ্ট করব। আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। এটা তো আমরা দেখলাম কি একটা ডেসিমাল নাম্বার দেখলাম। এখন আমরা যদি একটু বাইনারি নাম্বার সিস্টেম চেক করি, বাইনারি নাম্বার সিস্টেমে দেখি আমরা বাইনারি নাম্বার সিস্টেম একটা এক্সাম্পল দেখি। লেটস সে দেখতে পারি আমরা কি 10001.11। আচ্ছা, ওকে যদি আমরা এখন ফ্লোটিং পয়েন্টে নিয়ে যাই, কি করতে পারি, 1 একটা ঘর যদি আমরা লেফট শিফট করি, আমাদের কি করা লাগবে, মাল্টিপ্লাই উইথ বেস টু দি পাওয়ার, বেস হচ্ছে বাইনারি যেহেতু ওর বেস হচ্ছে 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, এখানে তাহলে আমার কি কি হচ্ছে, এখানে আমার এই 1টা হয়ে যাচ্ছে আমার এক্সপোনেন্ট, আর এই 2টা হচ্ছে আমার বেস। আচ্ছা,
এখন যদি আমরা আমাদের জেনারেলাইজড যে ফর্ম আছে ফ্লোটিং পয়েন্টে সেটা অনুযায়ী যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমার কি আসে 0.1001111 মাল্টিপ্লাই যে নর্ম আগের ফর্মটা ছিল সেটা থেকে আমরা কি করতেছি 4 ঘর লেফট শিফট করতেছি, তাহলে আমার চলে আসবে 2^4। এখন আমরা আবার একটু চেক করে দেখি, সেটা হচ্ছে যে আমার পয়েন্টের পরে যে পার্টটা আছে সেটার নাম আমার কি, সেটার নাম আমরা বলতেছি ফ্র্যাকশন অর ম্যান্টিসা। আর এখানে আমার 4টা হয়ে যাচ্ছে এক্সপোনেন্ট আর এই 2টা হয়ে যাচ্ছে আমার বেস। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এতটুকু বোঝা হলে এখন আমরা বলছিলাম না যে ফ্লোটিং পয়েন্টে কিছু কনভেনশন আছে, কনভেনশন ফলো করে আমরা বিভিন্ন নাম্বার জেনারেলাইজড ফর্ম দেখব। এখন যে কনভেনশনগুলো দেখব আমরা 3টা কনভেনশন দেখব। সো আমাদের যে ফার্স্ট কনভেনশনটা আছে সেই ফার্স্ট কনভেনশনটার স্পেসিফিক্যালি কোনো নাম নাই, সো ওকে আমরা কনভেনশন 1ই বলি। সো এটা আমরা রিপ্রেজেন্ট করি কি হবে 0.d1 d2 আপ টু dm, তারপর আমার কি করা লাগবে বেসটা বলে দেওয়া লাগবে মাল্টিপ্লাই উইথ বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। আচ্ছা, এখানে আমার একটা কন্ডিশন কি আছে, এখানে আমার যেই d1টা কি হবে অলওয়েজ আমার 1 হবে। আচ্ছা, আপাতত এটা আমরা দেখি কনভেনশন, দিস ইজ 1 কনভেনশন 1, এটাতে কোনো প্রবলেম হবে না, বাট আমরা আগে যখন কয়েকটা কনভেনশন দেখব তখন একটু ঝামেলা হতে পারে। সো আমরা একটু কনভেনশন 2টা দেখি। কনভেনশন 2 এর আবার একটা স্পেসিফিক নাম আছে। সো কনভেনশন 2 এর নামটা হচ্ছে আমার নর্মালাইজড ফর্ম। সো কনভেনশন 2 এরও নিশ্চয়ই একটা জেনারেলাইজড ফর্ম আছে। সো দ্যাটস মাই প্লাস মাইনাস 1.d1 d2 up to dm base to the power exponent। এখানে আমার নর্মালাইজড ফর্মে অলওয়েজ 1 দিয়ে শুরু হচ্ছে, 1 এর পরে আমার ডেসিমাল পয়েন্টের পরে d1 d2 d3। আর এখানে একটা কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে d1 ক্যান বি 1 আর d1 ক্যান নট বি 1, মানে অন্য কিছু হতে পারবে, এখানে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এতটুকু দেখেও আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এটা হচ্ছে আমার নর্মালাইজড ফর্ম যেটা শুরু হয় 1.d1 d2 d3। আচ্ছা, দেন কনভেনশন 1 এ হচ্ছে আমার 0.d1 d2 d3 দিয়ে শুরু হয়। আচ্ছা, এতটুকুতেও মনে হয় না কোনো প্রবলেম হবে। আমাদের কনফিউশনটা লাগবে আমরা যখন ডিনর্মালাইজড ফর্ম দেখব। ডিনর্মালাইজড ফর্ম হচ্ছে আমাদের 3 নম্বর কনভেনশন। সো ডিনর্মালাইজড ফর্মের একটা জেনারেলাইজড ফর্ম আমরা দেখি। এখানে আবার শুরু হবে আমার পজিটিভ নেগেটিভ, দেন হচ্ছে 0.1 d1 d2 up to dm base multiply with to the power exponent। এখন আমাদের যেই ডিনর্মালাইজড ফর্ম আছে এখানে আমার 1 দিয়ে পয়েন্টের পরে 1 দিয়ে শুরু হচ্ছে, দেন d1 d2 d3। এখন আমাদের যে কনভেনশন 1 ছিল সেটাতে আমরা দেখতেছি যে d1 এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 দিয়ে শুরু হয়, দেন d2 d3 আপ টু dm। এখন তাহলে আমার কনভেনশন 1 আর কনভেনশন 3 হুইচ ইজ ডিনর্মালাইজড ফর্ম, এই দুটোর মধ্যে আমার ডিফারেন্সটা কই, এটার মধ্যে আমার ডিফারেন্সটা বের করতে হবে। আচ্ছা, এটার মধ্যে অ্যাকচুয়ালি এখন দেখলে মনে হচ্ছে যে কোনো ডিফারেন্স নাই, বাট আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যতগুলো এক্সাম্পল দেখাবো যে সেম কন্ডিশন দিয়ে দেখাবো তাহলে বুঝতে সুবিধা হবে। সো সাপোজ আমি এক্সাম্পলে বলে দিলাম যে আমার বেস হবে 2, ম্যান্টিসা মানে ফ্র্যাকশনের পার্টে আমার ডিজিট থাকবে 3টা, দেন
ই মিনিমাম মানে এক্সপোনেন্টের একটা মিনিমাম ভ্যালু ধরে দিলাম -1 আর ই ম্যাক্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে দিলাম 2। আচ্ছা, এখানে একটু দেখি, আমরা যেহেতু বলতেছিলাম যে আমাদের ডিভাইসের কিছু লিমিটেশন আছে, সো আমাদের এক্সপোনেন্টের লোয়েস্ট ভ্যালু হতে পারবে -1 সরি, আর হাইয়েস্ট ভ্যালু হতে পারবে 2। তাহলে এটার মাঝখানে নিশ্চয়ই আমার আরও কিছু ভ্যালু আছে, -1 এর থেকে বড় হচ্ছে 0, 1, 2। তাহলে এক্সপোনেন্টের 4টা ভ্যালু আমার আসতে পারে। আচ্ছা, এখন তাহলে আমি এই কনভেনশন, এই যে আমাকে কন্ডিশনটা দিয়ে দিচ্ছে, এই কন্ডিশনটা ফলো করে আমি যদি এই নাম্বার সিস্টেমে কনভেনশন 1 ফলো করে আমি হাইয়েস্ট পসিবল ফ্লোটিং পয়েন্ট বাই করতে চাই, নাম্বার বের করতে চাই, তাহলে আমার কি আসবে? আমি একটু কনভেনশনটা আবার দেখাই। কনভেনশন অনুযায়ী আমার আসবে, আমরা পজিটিভ নেগেটিভটা বাদ দিলাম, মানে হচ্ছে আপাতত সাইন বিটটা বাদ দিলাম, সাইনটা ইগনোর করে আমার 0 পয়েন্ট, এখানে আমার কি বলছে, ডেসিমাল বা ফ্লোটিং মানে পয়েন্টের পরে আমার 3টা ডিজিট থাকবে। কেন? ম্যান্টিসা আমার 3 এটা বলে দিছে, দ্যাটস ওয়াই। এখন আমার D1 অলওয়েজ কি হতে হবে? 1 হতে হবে। তাহলে D1 যদি আমার 1 হয়, আমি হাইয়েস্ট পসিবল ভ্যালু খুঁজতেছি, তাহলে আমার বেজ হচ্ছে কি বাইনারি, সো এই ঘরে হতে পারে আমার 1 অথবা 0 বসবে, এই ঘরেও কি আমার 1 অথবা 0 বসবে। এখন 0 আর 1 এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? which is 1। এগেন 0 বা 1 এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত? 1। যেহেতু আমি হাইয়েস্ট ভ্যালু বসানোর বাই করার চেষ্টা করতেছি, সো আমি D2 তেও বসাবো কত? 1, আর D3 তেও বসাবো 1। দেন আমার দিতে হবে কি বেস মাল্টিপ্লাই উইথ 2 টু দি পাওয়ার। এখন আমি এক্সপোনেন্টের ভ্যালু কত দিব? এক্সপোনেন্টের ভ্যালু হতে পারে আমার -1, 0, 1, 2। সো হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 2, সো আমি এক্সপোনেন্টে এর ভ্যালু বসায় দিব 2। এটুকু কি বুঝছি? আচ্ছা, এতটুকু যদি বুঝি, আমি হাইয়েস্ট ফ্লোটিং পয়েন্টটা বাই করতে পারলে আমি লোয়েস্ট ফ্লোটিং পয়েন্টটাও বাই করতে পারবো। এই জিনিসটা একটু মনে রাখবো আমরা। এটা আমরা একটু বক্স করে রাখি। সো আমরা যদি হাইয়েস্ট বাই করতে পারি, আমি নিশ্চয়ই লোয়েস্টও বাই করতে পারবো। পয়েন্ট আমার কি হতে পারে? আমার কনভেনশন অনুযায়ী 0 আসবে পয়েন্ট, তারপর আমরা কি বলছি, পয়েন্টের পরের ডিজিটটা অবশ্যই আমাকে কি হতে হবে? 1 হতে হবে। তারপরে 2টা ডিজিটের জন্য জায়গা আছে। এখন 2টা ডিজিট কি হতে পারে? 0 অথবা 1। তো লোয়েস্ট কত? 0, আমি 0কে বসাবো, এখানেও লোয়েস্ট আমি 0 বসাবো। আচ্ছা, দেন আমি ওদের বেসটা দিব মাল্টিপ্লাই উইথ বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। এখন এক্সপোনেন্টের এগেইন আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত? সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। যেহেতু আমি লোয়েস্ট ভ্যালু খুঁজতেছি, সো আমি এক্সপোনেন্টের ভ্যালু বসাবো -1। এতটুকু আই গেস সবাই বুঝছি। এখন আমরা নর্মালাইজডের এক্সাম্পল দেখি। সো নর্মালাইজডে আমার কি হবে? নর্মালাইজের ফরম্যাট অনুযায়ী আমি এগেইন কি বললাম, সেম রাখবো। আমার বেস 2, ম্যান্টিসা 3, ই মিন -1, ই ম্যাক্স হবে আমার 2। সো আমি যদি আমার নর্মালাইজড ফর্মেরও হাইয়েস্ট পসিবল ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেখতে চাই, FT লিখলাম, ফ্লোটিং পয়েন্ট নাম FP লিখলাম, ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি এগেইন কি করলাম, সাইনটাকে ইগনোর করলাম। সো আমার 1 থাকবে, থাকার পর আমার ম্যান্টিসা 3, তাহলে আমার দশমিকের পরে 3টা ডিজিট বসবে। তো হাইয়েস্ট পাওয়ার জন্য আমার কি করতে হবে? বাইনারিতে 1 বসাইতে হবে, দিলাম। তারপর আমি কি করব? বেস লিখব মাল্টিপ্লাই উইথ
এর ম্যাক্স ভ্যালুটাকে বসাবো, যেহেতু আমি কি চাচ্ছি, ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি। এগেইন আমি যদি এখানে লোয়েস্টটা বের করতে চাই, ফ্লোটিং নাম্বার, তাহলে আমি কি করব, 1 তো আমাকে দিতেই হবে ফর্মুলা অনুযায়ী, দেন আমার 3টা ডিজিট দিতে হবে। এখন নর্মালাইজটা তো আমাকে বলে নাই যে D1 আমার 1ই হতে হবে, D1 1ও হতে পারে, অন্য কিছুও হতে পারে। যেহেতু আমি লোয়েস্ট খুঁজতেছি, হোয়াট আই এম গোনা ডু, আমি এখানে 0 বসাতে পারি, তাহলে 3টা ডিজিটে আমি 0 বসাতে পারি, এর থেকে তো ছোট কোনো পসিবল নাই ভ্যালু। সো এগেইন আমি ওদের বেস দিব, দেন বেস টু দি পাওয়ার কত দিব, ই মিনের যে ভ্যালুটা সবচেয়ে কম, তাহলে -1। সো দিস ইজ নর্মালাইজড ফর্মে আমার এই কন্ডিশন অনুযায়ী সবচেয়ে ছোট ভ্যালু আর বড় ভ্যালু সাইনটাকে ইগনোর করলে। আচ্ছা, এটা তো প্রবলেম নাই, আমাদের কনফিউশনটা হচ্ছিল ডিনর্মালাইজড আর কনভেনশন 1 নিয়ে। তাহলে এগেইন আমি কি করতে পারি, আমি এইখানে সেম কন্ডিশনটা যদি আমি ফলো করি, এক্সাম্পলে আমার বেস হবে 2, ম্যান্টিসা হবে 3, দেন আমার ই মিন হচ্ছে -1, আর আমার ই ম্যাক্সের ভ্যালু আমি রাখতেছি 2। আচ্ছা, এখানে যদি আমি হায়েস্ট পসিবল ভ্যালুটাকে বাইর করতে চাই, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আমি একটু শর্টকাটে লিখলাম, তাহলে আমার কি করতে হবে, এগেন সাইনটাকে আমি ইগনোর করব, 0.1 এর মতো 1 বসবে। এখন আমার 1 এর পর, এই পয়েন্ট 1 এর পরে কিন্তু আমার D1 D2 D3 শুরু হবে। এখন D1 D2 D3 জন্য যেহেতু আমার ম্যান্টিসা বলছে 3, তাহলে আমার এই 0.1 এর পরে 3টা ডিজিট বসবে। আমার D1টা শুরু হবে এখান থেকে, D2 D3 এখানে আসবে। সো এখানটা কিন্তু আমার ম্যান্টিসাটা 3.0.1 এর পর থেকে শুরু হচ্ছে। সো আমি হায়েস্ট চিন্তা করলে আমার 3টাতেই কিনতে হবে, আমার 1 দিতে হবে, দেন আমি ওদের বেস দিব 2, আর যেহেতু হায়েস্টটা খুঁজতেছি আমি ওর পাওয়ার দিব 2। এখন আমরা দেখতেছি যে আমাদের ডিনর্মালাইজড ফর্মে সেম কন্ডিশন ফলো করে আমার হায়েস্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসে হচ্ছে 0.1111 মাল্টিপ্লাই উইথ 2 টু দি পাওয়ার 2। বাট আমরা যখন কনভেনশন 1 ফলো করছিলাম, সেখানে আমার আসছিল 0.111 মাল্টিপ্লাই উইথ 2 স্কোয়ার। আমি কনভেনশন 1 এর যে অ্যান্সারটা সেটা এখানে লিখি, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। সো আচ্ছা, ফর্ম কনভেনশন 1 থেকে আমার আসছিল 0.111 স্কোয়ার মাল্টিপ্লাই উইথ 2 স্কোয়ার। সো এখানে আমার পয়েন্টের পরে 4টা 1 আসছে, আর এখানে আমার পয়েন্টের পর 3টা 1 আসছে। অ্যাকর্ডিং টু ডিনর্মালাইজড ফর্মুলা বা ফর্ম, আমরা কি করতেছিলাম, একটা 1 এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছিলাম। সো আমরা কি এখন আই গেস এটা বুঝছি যে ডিফারেন্সটা কি হয়েছে আমার। সো দুইটা ফর্ম অ্যাকচুয়ালি ডিফারেন্ট। সো হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড